দর্শক, গ্রামের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে নির্বাচনী প্রচারণার একেবারেই শেষ মুহূর্তে এখন, এবং প্রার্থী এবং তাদের সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন এবং শেষ মুহূর্তে যে সকল ভোটাররা আছেন তাদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। আজ আমরা তেমনই একজন প্রার্থীর সঙ্গে আছি। আজ আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের যশোর ৩ আসনের যে সদস্য রাশেদ খান, তার যে নির্বাচনী প্রচারণা সেই জায়গাতে এসেছি এবং তিনি যশোর শহরের পৌর এলাকাতে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রার্থী এবং তার কর্মী সমর্থক যারা আছেন তারা এই যে নির্বাচনী এলাকা যশোর ৩ আসন, সেই ৩ আসনের জনগণকে আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন। তার এই যে নির্বাচনী প্রচারণা, এই নির্বাচনের প্রচারণার ফাঁকে ফাঁকে আমরা তাকে বিভিন্ন প্রশ্ন করব। তো চলুন আমরা এই প্রচারণা দেখি এবং তার কাছে আমরা এই জনগণের যে প্রশ্ন আছে সেগুলো তুলে ধরি। আপনি জানেন যে আর মাত্র কয়েকদিন ভোটের বাকি আছে। যশোর বা আপনার যে আসন, সেই আসনে যদি জনগণের সব থেকে মেজর প্রবলেম কোনটি বলে মনে করছেন আপনি? আমাদের অসংখ্য প্রবলেম আছে। আমাদের যশোর একটা সম্ভাবনাময় জেলা, যেমন তেমনিভাবে অসংখ্য সংকটও এখানে আছে বিদ্যমান। তো সেই ক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের সুযোগ, বেকাররা, আমাদের এখানে তরুণ সমাজ প্রায় 2,32,000 তরুণ ভোটার আছে, যাদের একটা বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। তো এই কর্মসংস্থানের সুযোগ এখানে সৃষ্টি করতে হবে। যদি কোনো সমস্যা সমাধানের কথা বলা হয় তাহলে আপনি কোন সমস্যাটাকে সবার আগে প্রায়োরিটি দিবেন? যশোরের বড় সমস্যা হচ্ছে, শহরের বড় সমস্যা যানজট। এই যানজট নিরসনের জন্য কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে। নগর পরিকল্পনাবিদদের মাধ্যমে সুন্দর অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং পাশাপাশি যশোরের নদীগুলো কিন্তু দখল হয়ে আছে দীর্ঘদিন যাবৎ। এরা রাজনৈতিক শক্তির আশ্রয় প্রশ্রয় এতদিন লালিত পালিত হয়েছে। আমাদের মোটিভ থাকবে সবার আগে যে নদীগুলোকে দখলমুক্ত করা, কারণ নদী একটা জীবন্ত সত্তা। বিএনপি এবং জামাত সহ অন্যান্য দলগুলো সেক্ষেত্রে যুক্তফ্রন্টের যারা আপনাদের কাছে, তাদেরকে সেইভাবে তারা মূল্যায়ন করছে না বা তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সত্যি কথা বলতে, সাংগঠনিকভাবে আমাদের গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট বা আমাদের বাম দলগুলোর কথা যদি আমি বলি, আমরা 2-3 দশক আগেও এই যশোর জেলায় এটা আধিপত্য ছিল, আমাদের অনেক সাংগঠনিক বিস্তৃতি ছিল। সেটা সময়ের ব্যবধানে অনেকটা ক্ষয়িষ্ণু হয়েছে। তবে যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে রাইটিস্ট গ্রুপদের উত্থান ঘটেছে, ধর্মীয় উগ্রবাদী গ্রুপের উত্থান ঘটেছে, সেই জায়গা থেকে চিন্তা করলে বামপন্থী রাজনীতির বিকল্প এখানে আর নাই। পাশাপাশি আমাদের লুম্পেন বুর্জোয়া শ্রেণীর যে রাজনীতি, সেই রাজনীতির গত 54 বছর থেকে তো আমরা সেই ফলাফল দেখে আসছি। আসলে মানুষের জীবন মানের কোনো উন্নয়ন হয়নি। আমরা মানুষের জীবন মানের উন্নয়নের কথা বলি এবং সবার আগে মানুষের নাগরিক মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করার কথা বলি। তো সেই জায়গা থেকে আমরা এই দেশের গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ শিক্ষিত যারা শহরের বাসিন্দা আছে তাদেরকে নিয়ে আমরা একটা জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি তৈরি করার চেষ্টা করছি। বাবা কেমন আছো? ভালো আছো তুমি? এই যে নির্বাচনী যে প্রচারণা চলছে, সেই প্রচারণাতে আপনাকে কোনো বাধা বিপত্তি বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? এখনো পর্যন্ত আসলে উল্লেখযোগ্যভাবে বলা যায় এমন কোনো বাধার সম্মুখীন আমরা হইনি। তবে নির্বাচন বানচাল করার জন্য তো বিভিন্ন পক্ষ উঠে পড়ে লেগেছে, ওই জায়গাটাতে আমাদের একটু শঙ্কা আছে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা ছিল একটা সুষ্ঠু নির্বাচন। তো সেই সুষ্ঠু নির্বাচনের পথেই আমরা হাঁটছি। এই সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটতে যেয়ে যদি কোনো অপশক্তি নির্বাচন বানচালের করার চেষ্টা করে এবং অনির্বাচিতভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে চায়, সেক্ষেত্রে দেশের জনগণই সেটা প্রতিহত করবে। কেমন আছে? বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের তো আর খুব বেশি দিন নেই। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে একজন জুলাই যোদ্ধা হিসাবে এবং একজন প্রার্থী হিসাবে যদি তাকে মূল্যায়ন করতে বলি তাহলে আপনি কি বলবেন? জুলাই গণঅভ্যুত্থানের পরে ইন্টারিম গভর্নমেন্ট যখন শপথ গ্রহণ করলো, এই ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আমাদের বিপুল আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। তার খুব বেশি
তার পূরণ হয়নি সেগুলো। সেই জায়গা থেকে আসলে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডারটা ঠিক রাখতে পারেনি, এটা সবচেয়ে বড় ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। এবং পাশাপাশি আমাদের জুলাইয়ের যারা নিহত আমাদের শহীদ হয়েছিল সেই শহীদ ভাইদের সুষ্ঠু বিচারিক প্রক্রিয়াটাও কিন্তু খুব ধীর গতিতে আগিয়েছে। তো এটাও প্রত্যাশা ছিল না আমাদের এই গভর্নমেন্টের কাছ থেকে। জুলাই তো ইনক্লুসিভলি হয়েছে, তো জুলাই আসলে একক নেতৃত্ব এনসিপি দাবি করলে সেটা আমরা মানি না। কারণ হচ্ছে জুলাই বিএনপি যেমন ছিল, সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ছিল, শ্রমিকরা ছিল, যাদের কোনো আসলে রাজনৈতিক সেই প্রেক্ষাপটটাই নাই। তো অরাজনৈতিকভাবে তারা অনেকে এসেছে, সচেতনতার জায়গা থেকে অনেকে এসেছে। তো জুলাই আন্দোলনের একক কর্তৃত্ব আমি এনসিপিকে দিতে রাজি না কোনোভাবে। এবং গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টে সমর্থিত প্রার্থী দোয়া রাখবেন। আমাদের বামপন্থী দলগুলোও তো জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছিল। আমি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম জুলাই আন্দোলন থাকাকালীন সময়ে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের। তো সেই জায়গা থেকে তো আমাদের ভূমিকা তো যশোরবাসী দেখেছে। তো জুলাই শুধুমাত্র যে এনসিপির বা জুলাই শুধুমাত্র যে বৈষম্য বিরোধীর এরকম না। আর বৈষম্য বিরোধী ব্যানারটা একটা কমন ব্যানার ছিল, আন্দোলনের প্রেক্ষাপটে সেই ব্যানারটা ছিল। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটির কার্যকারিতা আছে বলে আমার মনে হয় না। ভোটের দিন বা ভোটের সময় যদি কোনো কারচুপি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? কারচুপি কেন হবে, এটা হলো আমার প্রশ্ন। এত রক্তক্ষয়ী একটা গণঅভ্যুত্থানের পরে দীর্ঘ 3টা টার্ম নির্বাচন হলো না, এরপরেও যদি কারচুপি হয় তাহলে আমাদের মন্দভাগ্যই বলা যায়। তো সেক্ষেত্রে সবাই মিলে চেষ্টা করতে হবে নির্বাচনটা যেন অ্যাটলিস্ট সুষ্ঠু হয়।